ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নাকি নামাজ আদায় করা যাবে এবং প্রয়োজনে মন্দিরের পুরোহিতরাও বায়তুল মোকাররমে এসে পূজা করতে পারবেন, এমন একটি সংবেদনশীল মিথ্যা তথ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। শুধু তাই না, হাসনাত আব্দুল্লাহ নাকি এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। প্রায় 21,000 মানুষ প্রতিক্রিয়াও জানিয়েছেন এমন গুজবে। ওদিকে 71 টেলিভিশনের ফটো কার্ড নকল করে অপপ্রচার চালানো হয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে জড়িয়ে। চলুন দর্শক, শুরুতেই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। হাসনাত আব্দুল্লাহকে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন তারেক রহমান, ঠিক এমন একটি চটকদার শিরোনাম ছড়িয়ে পড়েছে সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়েছে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ নাকি এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। এই বিভ্রান্তিকর পোস্টটি দেখে টিকটকে প্রায় 21,000 মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রায় 3,500 ভিন্ন অ্যাকাউন্ট থেকে শেয়ার করে প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে হাসনাত আব্দুল্লাহ এনসিপি থেকে পদত্যাগ করেননি এবং তারেক রহমানও তাকে ফুলের মালা দিয়ে বরণ করেননি। ছবিগুলোও আসল নয়, এআই প্রযুক্তির সহায়তায় তৈরিকৃত। ওদিকে নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে বিএনপি নেতার বক্তব্য কাটছাঁট করে অপপ্রচার চালানো হয়েছে ফেসবুকে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে উদ্ধৃত করে ছড়ানো ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে নামাজ আদায় করা যাবে এবং প্রয়োজনে মন্দিরের পুরোহিতরাও বায়তুল মোকাররমে এসে পূজা করতে পারবেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ধর্মীয় সংবেদনশীল ভুয়া ভিডিওটি। ফেসবুকে ছড়ানো ভিডিওগুলোতে প্রায় 1 মিলিয়নেরও বেশি ভিউজ হয়েছে এবং প্রায় 15,000 মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাবিবুন নবী খান সোহেলের বক্তব্যটিও তার নিজস্ব অভিমত নয়, বরং ভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করতে গিয়ে উদাহরণ হিসেবে বলা বক্তব্যের কাটছাঁট করা ভিডিও। অপরদিকে জামায়াত বিএনপি ও আসন বন্টন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ফয়জুল করিমের নামে ভুয়া তথ্য প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসলামী আন্দোলন জামায়াতের সাথে 11 জোট ত্যাগ করে বিএনপিতে যোগ দিলে 100টির বেশি আসন পাওয়ার সম্ভাবনা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, ফয়জুল করিম এমন কোনো মন্তব্য করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই এই মিথ্যা দাবি ছড়িয়ে দেওয়া হয়েছে। গুজব শুধু নির্বাচন ও রাজনৈতিক দলেই সীমাবদ্ধ নয়। এবার 71 টিভির ডিজাইন সংবলিত ফটো কার্ড নকল করে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে জড়িয়ে অপতথ্য ছড়ানো হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, মিঠুন নাকি বলেছেন, আসল কথা হচ্ছে তামিম হলো ভারতের দালাল আর আমরা তামিমের দালাল। অনুসন্ধানে জানা যায়, কোয়াব সভাপতি মিঠুন এমন কোনো মন্তব্য করেননি। এদিকে 71 টিভিও নিশ্চিতভাবেই এমন কোনো ফটো কার্ড প্রকাশ করেনি। 71 টিভির ভিন্ন একটি ফটো কার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটো কার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল, নির্বাচন ও রাজনৈতিক দল কেন্দ্রিক অপতথ্যের সংখ্যাই সবচেয়ে বেশি। সবচেয়ে শঙ্কার দিক হলো, সত্যের সাথে মিথ্যা মিশিয়ে প্রচার হচ্ছে গণমাধ্যমের নকল ফটো কার্ড। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, 71। প্রতিবেদন দেখছিলাম। প্রতিদিনই আসলে আমরা নানা ধরনের গুজবগুলো দেখি এবং এখন যতই নির্বাচনের সময়টা কাছে আসছে ততই আমরা নির্বাচন কেন্দ্রিক নানা ধরনের গুজবগুলো দেখছি। এগুলো নিয়েই কথা বলবো। আমাদের সাথে রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত আছেন, তার কাছে চলে যাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি 71-এ। আমরা যেমনটি বলছিলাম যে আমরা তো আসলে 3-4টা তুলে নেই রিউমার প্রতিবেদনটি তৈরি করার জন্য, কিন্তু আপনারা তো অনেক রিউমার নিয়ে কাজ করেন। একটু আপনার কাছে জানতে চাই যে এখন এই সময়টাতে আসলে কি ধরনের অপতথ্যগুলো বেশি দেখতে পাচ্ছেন বা প্রচার পাচ্ছে কোনগুলো বেশি, মানে তৈরি হচ্ছে কোনগুলো বেশি, এটাও যেমন পাশাপাশি মানুষের কাছে পৌঁছাচ্ছে বা মানুষ বিভ্রান্ত হচ্ছে আসলে কোনগুলো নিয়ে, কোনো প্যাটার্ন কি লক্ষ্য করেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বললেন যে নির্বাচন সামনে এগিয়ে আসার সাথে সাথে আসলে গুজবের প্রবাহটা বাড়ছে এবং আগামীকালই হচ্ছে প্রতীক বরাদ্দ হবে এবং তারপর দিন থেকে অর্থাৎ 22 জানুয়ারি থেকে হচ্ছে প্রচার প্রচারণায় নেমে যাবেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা। তো আমরা এই মুহূর্তে যেটা দেখছি যে গণমাধ্যমের যে ভুয়া ফটো কার্ড,
এটা একটা বিস্ফোরণ ঘটছে আসলে, এটা আমরা বিস্ফোরণই বলছি আসলে। কারণ আমরা যেটা দেখছি এখন প্রায় প্রতিদিনই আমাদের কাছে অন্তত পক্ষে আমি যদি একটু ধারণা দেই, অন্তত 15টার বেশি ভুয়া ফটোকার্ডই আমাদের সামনে আসছে এবং এগুলো আমরা শনাক্ত করছি, প্রকাশ করছি ফ্যাক্ট চেক হিসেবে, এবং এর বাইরে কিন্তু আরো অসংখ্য রয়ে গেছে যেটা আসলে আমরা ফ্যাক্ট চেক করতে পারছি না আমাদের সক্ষমতা বা লিমিটেশনের কারণে। কারণ আপনারাও জানেন যে বাংলাদেশে ফ্যাক্ট চেকিং ফিল্ডটা এতটা মানে বড় না, ক্যাপাসিটিটা অনেক ছোট এবং সীমাবদ্ধ, তার মধ্যেও আমরা যে কাজ করছি এবং সেটাই আমরা সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করছি এবং সেটাতেই আমরা অন্তত 15টা দেখছি যে গণমাধ্যমের ভুয়া ফটোকার্ড, এবং এটাই সবচেয়ে বড় চিন্তার কারণ। এই কারণে যে ভুয়া ফটোকার্ড গুলো এখন আর আপনি খালি চোখে দেখে বুঝবেন না যে এই ফটোকার্ড গুলো যে আসলে ভুয়া, তো এটা একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা যেটা বড় চ্যালেঞ্জ সেটা আজকেই আমি একটু আগেই শুনছিলাম যে প্রধান নির্বাচন কমিশনার তিনি আজকে একটা বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছিলেন যে এআই তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসবে, এবং এইটা কিন্তু আমরা বরাবরই বলে আসছি যে এবারের নির্বাচনটা এআই একটা বড় থ্রেট হবে। এই কারণে এটা থ্রেট হবে কারণ হচ্ছে 2024 সালের নির্বাচনে কিন্তু আমরা দেখেছিলাম এআই এবং ডিপফেকের ব্যবহার, এবং সেটা খুবই সীমিত পরিসরে, এবং ওই সীমিত পরিসরেই অনেক প্রার্থীকেই এটা ক্ষতিগ্রস্ত করেছিল, এবং আমরা প্রমাণও পেয়েছিলাম যে প্রার্থীরা তাদের ভোটের মাঠে এটা নেতিবাচক প্রভাবের সম্মুখীন হয়েছেন। এবং এই 2 বছর পরে এসে এখন যখন আমরা দেখছি যে এআই এখন খুবই উন্নত হয়ে গেছে, ডিপফেকের ব্যবহারটা খুব বেশি বেড়ে গেছে, বিশেষ করে নারী প্রার্থী যারা আছেন। আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে তরুণ রাজনীতিবিদদের ভিতরে নারীদের অংশগ্রহণ অনেক বেশি, এবং এই নির্বাচনেই অনেকেই স্বতন্ত্র বলেন বা রাজনৈতিক কোনো দল হিসেবে বলেন, অনেক নারী প্রার্থী আছেন মাঠে, এবং তাদেরকে নিয়ে কিন্তু ক্রমাগত প্রপাগান্ডা হচ্ছে, এবং এটার বড় অস্ত্রই হচ্ছে এআই। আমরা আসবো এই বিষয়টি নিয়েই আর একটু তাহলে বিস্তারিত কথা বলবো। বিভিন্ন সংবেদনশীল গুজবের পরিমাণ আসলে এখন বাড়ছে, এবং ভুয়া ফটোকার্ড বিভিন্ন গণমাধ্যমের সেটির পরিমাণও আশঙ্কাজনকভাবে আপনি বাড়তে দেখছেন। হাতে সময় তো আসলে কম, এই অল্প সময়ের মধ্যে সেভাবে সচেতনতা বৃদ্ধি হবে, সেভাবে ক্যাম্পেইন করা যাবে, এইটা হয়তো আশা করা যায় না পুরোপুরি। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এগুলো থেকে মানুষ যেন বিভ্রান্ত না হয়, মানে যাদেরকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে তারা কি পদক্ষেপ নেবেন সেটা তো তাদের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় বা একটু কম সংখ্যক মানুষ যেন বিভ্রান্ত হয়, এটা আসলে উপায় কি? কোনো উপায় কি আছে? আদৌ প্রতিকার কি আছে কিছু? দেখেন, আচ্ছা, এখন আপনি যেটা বললেন এটা সত্য যে এখন আর তেমন কোনো সময় নাই। সিইসি যেটা বলছেন এই বলাটাই আমরা শুনে আসছি, এটা একটা বাস্তব সত্য। আমরা অনেক আগেই বলে এসেছি যে পরামর্শ দিয়ে এসেছি যে কারা কি করতে পারেন বা কিভাবে এই পরিস্থিতিটাকে একটু উন্নতি করা যায়। তো এখন যেটা আসলে করার আছে সেটা হচ্ছে যে যতটুকু সময় আছে, এবং এখনো যদি বলি যে 20 থেকে 22 দিন নির্বাচনের দিনের এখনো বাকি, এবং প্রচার প্রচারণাতে যখন প্রার্থীরা যাবেন মাঠে মাঠে আনুষ্ঠানিক পর্যায়ে যখন তারা শুরু করবেন, তখন যদি তারা এই বার্তাটা দিতে পারেন যে হ্যাঁ আপনি যাই দেখছেন বা যাই শুনছেন একটু ক্রস চেক করে নিয়েন, বা সাধারণ মানুষকে সব বাড়ি বাড়ি যখন যাচ্ছে একজন মানুষের কাছে যদি এই বার্তাটা পৌঁছানো যায়, বা একটা এলাকায় যদি দায়িত্বশীল ব্যক্তিদের ডেকে এনে বলানো যায় যে এই জিনিসগুলো আপনারা মানে আপনাদের যে কোনো সভায় বা আমরা বলি যে মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান, এই যে পাবলিক গ্যাদারিং গুলো যেখানে হয়, যেখানে খুব কম সময়ে অল্প বার্তাটাও কিন্তু অনেকের কাছে পৌঁছে দেওয়া যায়। তো এই ছোট ছোট সুযোগগুলোকে কিন্তু এখনো নেওয়ার মানে যারা কনসার্ন অথরিটি তাদের ক্ষেত্রে এখন সুযোগ আছে এই এআই এবং ফটোকার্ডের বিরুদ্ধে। এবং আমি আরেকটা ছোট্ট জিনিস বলি, যেটা আমরা গত বছরের আগস্টেও দেখেছিলাম, কমিউনাল প্রপাগান্ডা, এটা কিন্তু মাঝে কমে গিয়েছিল। আমরা সবসময় বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখি যে বাংলাদেশে কোনো মেজর ইস্যু যখন আসে তখন কমিউনাল থ্রেটটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়, এবং এই নির্বাচনেও এটা যে একটা বড় চ্যালেঞ্জ এটা আমরা লক্ষ্য করছি গত 5-6 দিন ধরে। আমি জাস্ট ছোট্ট একটা ডাটা আপনাদের বলি, আমরা গত 16 দিনে মানে জানুয়ারি মাসের প্রথম 16 দিনে 26টা কমিউনাল প্রপাগান্ডা শনাক্ত করেছি। তার মানে আপনি দিনে একটার বেশি পাচ্ছেন কমিউনাল প্রপাগান্ডা, এবং এই প্রপাগান্ডাগুলো প্রত্যেকটাই ভারত থেকে এসছে, ভারতীয় অ্যাকাউন্ট থেকে, ভারতীয় মিডিয়াগুলো থেকে এসছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু এখন
এই জায়গাটাতে নজর দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন তাদের জায়গা থেকে কমিউনালি বিষয়গুলোকে একটু অস্থিতিশীল করে তোলা, যেটা তারা সবসময় চেষ্টা করেন। তো এই জায়গাটাও কিন্তু একটা বড় থ্রেট, এবং আমরা এটার বিরুদ্ধে এখন পর্যন্ত কনসার্ন যারা অথরিটি তাদের থেকে কোনো ধরনের মন্তব্য বা ব্যবস্থা এই ধরনের কোনো তৎপরতা দেখিনি, এবং এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের বিষয়। অর্থাৎ আমরা দেখছি যে চ্যালেঞ্জের জায়গাটা দিনে দিনে মানে বাড়ছে, এবং যারা গুজব ছড়াচ্ছে তারা অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছে, বরং যারা গুজব প্রতিরোধ করা উচিত কিংবা এইসব ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত তারাই যেন কিছুটা কম অ্যাক্টিভ, আমরা এরকমটা মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তবে আপনারা আপনাদের কাজ করে যাচ্ছেন এবং আপনাদের মাধ্যমে অনেকের কাছেই বার্তাগুলো পৌঁছাচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, আমাদেরকে আজকে সময় দেবার জন্য। দর্শক, আমাদের সাথে রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির এতক্ষণ যুক্ত ছিলেন। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন ৭১-এর সাথে।